আচ্ছা, আজকে আমরা পড়ব হচ্ছে কার্সিনোমা ইন সিটু। কার্সিনোমা ইন সিটু জিনিসটা কি? কার্সিনোমা ইন সিটু হচ্ছে যখন ডিসপ্লাসিয়াটা আমাদের অনেক সেভিয়ার পর্যায়ে পৌঁছে যায় এবং পুরো লাইনিং এপিথেলিয়ামটা পুরোটাই কভার করে ফেলে, কিন্তু বেসমেন্ট মেমব্রেনকে পার করে দেয়, তাকে বলা হচ্ছে কার্সিনোমা ইন সিটু। ঠিক আছে, তাহলে কি দেখো, হোয়েন ডিসপ্লাসিয়া ইজ সেভিয়ার অ্যান্ড ইনভলভস দ্য ফুল থিকনেস অফ দ্য এপিথেলিয়াম, যেটা এপিথেলিয়ামের পুরোটাকে নিয়ে নেয়। ঠিক আছে, মানে আমাদের বেসমেন্টের উপরে যে এপিথেলিয়ামের লেয়ার থাকে সে পুরো লেয়ারটা জুড়ে ইনভলভ হয়ে যায়, বাট দ্য লেশন ডাজ নট পেনিট্রেট দ্য বেসমেন্ট মেমব্রেন। যদি বেসমেন্ট মেমব্রেনটাকে পেনিট্রেট না করে তাহলে সেটাকে বলা হচ্ছে কার্সিনোমা ইন সিটু। ঠিক আছে, তাহলে এখন কিছু কার্সিনোমা ইন সিটুর এক্সাম্পল যদি দিতে বলে তো বলবো যে হচ্ছে কার্সিনোমা ইন সিটু অফ দ্য এপিডার্মিস অফ দ্য স্কিন, কার্সিনোমা ইন সিটু অফ দ্য ফিমেল ব্রেস্ট, তারপর বোয়েন্স ডিজিজ, কার্সিনোমা ইন সিটু অফ দ্য ইউরিনারি ব্লাডার। ঠিক আছে, এগুলো হচ্ছে কার্সিনোমা ইন সিটু। আর কার্সিনোমা ইন সিটু ইম্পর্টেন্সটা কি? এখান থেকে আমাদের সাধারণত মেটাস্টেসিসটা শুরু হবে। ঠিক আছে, মানে মেটাস্টেসিসের আগের ধাপটা হচ্ছে আমাদের কার্সিনোমা ইন সিটু। এটা পার হয়ে গেলে মেটাস্টেসিস, যখনই এটা বেসমেন্ট মেমব্রেনটাকে অতিক্রম করবে তখনই সেটা মেটাস্টেসিস হয়ে যায় বিনাইন টিউমার থেকে, তখন সেটা আমাদের ম্যালিগন্যান্ট টিউমারের রূপ নেবে। ঠিক আছে, এই কার্সিনোমা ইন সিটু কীভাবে ডায়াগনোসিস করবো? আমরা বায়োপসি করার মাধ্যমে। ঠিক আছে, আমি সাইটোপ্যাথোলজি করবো, করে আমরা কার্সিনোমা ইন সিটু বায়োপসি করবো। আচ্ছা, এখন আসো টিউমার ইনভেশন। টিউমার ইনভেশন জিনিসটা কি? টিউমার ইনভেশনস বলতে বোঝায় যে যেটা আমাদের বেসমেন্ট মেমব্রেনটা, এটা বেসমেন্ট মেমব্রেন আগে থেকে বলতেছি না, বেসমেন্ট মেমব্রেনের উপরে আমাদের টিস্যুর লাইনিং থাকে বা সেলের লাইনিং থাকে, তো এই পুরোটা কভার করেও বেসমেন্ট মেমব্রেনটাকে ফুটো করে ভিতরে চলে আসা, এটাকে বলা হচ্ছে টিউমার ইনভেশন। ঠিক আছে, যেটা বেসমেন্ট মেমব্রেনটি ফুটো করে ভিতরে চলে আসে তাকে বলা হচ্ছে টিউমার ইনভেশন। টিউমার ইনভেশনের সংজ্ঞাটা আমরা আমাদের স্যারের বই থেকে পড়ছি। দ্য ক্যাপাসিটি ফর দ্য টিউমার সেল টু ডিসরাপ্ট দ্য বেসমেন্ট মেমব্রেন অ্যান্ড পেনিট্রেট দ্য আন্ডারলাইং স্ট্রোমা। ঠিক আছে, মানে যেটা ডিসরাপ্ট করে বেসমেন্ট মেমব্রেনকে ফুটো করে এবং এর ভিতরে যে আন্ডারলাইং যে স্ট্রোমা থাকে বা যে টিস্যু থাকে সেগুলোকে পেনিট্রেট করে, তাহলে সেটাকে বলা হচ্ছে টিউমার ইনভেশন। ঠিক আছে, আচ্ছা, এখন টিউমার ইনভেশনের মেকানিজম মাঝে মাঝে আসতে পারে। টিউমার ইনভেশনের মেকানিজম হচ্ছে কি, দেখো, ফার্স্ট স্টেজে কী হয়, আমাদের যে টিউমার সেল এগুলো সবই কিন্তু এক একটা টিউমার সেল। ঠিক আছে, এবং এটা হচ্ছে ইনার, মানে আমাদের ত্বকের ভিতরে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বেসমেন্ট মেমব্রেন, তার উপরে আমাদের এই কোষগুলো আছে, টিউমার সেলগুলো আছে, এটা হচ্ছে আউটার মেমব্রেন। ঠিক আছে, এবং এটা হচ্ছে টিউমার সেল, এই সবগুলো হচ্ছে এক একটা টিউমার সেল। তো কী হয়, এটা প্রথমে কী ছিল? প্রথমে এটা একটা নর্মাল সেল ছিল, একটা নর্মাল সেল প্রথমে ছিল। তারপর কি হয়, এদের মধ্যে একটা অ্যাডিশন, মানে এরা যুক্ত ছিল একসঙ্গে। ঠিক আছে, অ্যাডিশন মলিকিউল ছিল, মানে এদের যুক্ত থাকার একটা মলিকিউলের মাধ্যমে এই কোষগুলো একে অপরের সঙ্গে লেগেছিল, এভাবে একে অপরের সঙ্গে লেগেছিল। কিন্তু যখন এই ক্যাডহেরিন হলো এই অ্যাডিশন মলিকিউল, যখন ক্যাডহেরিন এদের মাঝখান থেকে চলে যায় তখন এই টিউমার কোষগুলো একে অপরের থেকে আলাদা হয়ে যায়। ঠিক আছে, এই কোষটা এই অন্য কোষগুলো থেকে আলাদা হয়ে গেল। ঠিক আছে, এই কোষটা পরবর্তীতে ভিতরে ইনভেশন করে ঢুকবে। তাহলে ফার্স্ট স্টেজে কী হয়? ফার্স্ট স্টেজে টিউমার সেল যে অ্যাডিশন মলিকিউল ছিল সেই মলিকিউলগুলোর নাম হচ্ছে তোমার ক্যাডহেরিন, এটা কমে যাওয়ার কারণে কী হয়, এই ক্যাডহেরিনের ফাংশনটা লস্ট হয়ে যাওয়ার কারণে কী হয়, এদের মধ্যে যে আকর্ষণ ছিল সেই আকর্ষণটা কমে যায়। ঠিক আছে, এটা ফার্স্ট স্টেজ। সেকেন্ড স্টেজে কী হয়? সেকেন্ড স্টেজে এরা কী করে, ডিগ্রেডেশন করে ওটা ইসিএম। ঠিক আছে, এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স, এই যে এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স এটা ডিগ্রেড করতে থাকে। ঠিক আছে, এটা ডিগ্রেড করতে থাকে। ঠিক আছে, কিসের মাধ্যমে? তাদের মধ্যে একটা প্রোটিওলাইটিক এনজাইম থাকে, এই কোষটার ভিতরে একটা প্রোটিওলাইটিক এনজাইম থাকে। আচ্ছা, এই কোষটার ভিতরে একটা প্রোটিওলাইটিক এনজাইম থাকে, সেটা এখানে রিলিজ করে দেয়। এর হলে কী হয়, এই যে ইসিএফ যেটা এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স সেটা কমতে থাকে বা ডিগ্রেড হতে থাকে। ঠিক আছে, এটা ডিগ্রেড হতে থাকে, এটা হচ্ছে সেকেন্ড স্টেপ কি, ডিগ্রেডেশন অফ দ্য ইসিএমটাকে ডিগ্রেড করা। ঠিক আছে, টিউমার সেল ডিগ্রেড দ্য বেসমেন্ট মেমব্রেন অ্যান্ড ইন্টারস্টিশিয়াল কানেক্টিভ টিস্যু বাই দেয়ার প্রোটিওলাইটিক এনজাইম। ঠিক আছে, আচ্ছা, তারপর থার্ড স্টেপে কী হয়? থার্ড স্টেপে
এখানে যে বাইরে এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্সের যে প্রোটিনগুলো ছিল সেই প্রোটিনগুলোকে সে নিজের ভিতরে ঢোকায় নেয়। তাহলে কী হয়, অ্যাটাচমেন্ট অফ দ্য টিউমার সেলস টু ইসিএম প্রোটিন, এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্সের প্রোটিনগুলোর সঙ্গে এই প্রোটিনগুলো ওই সেলের ভিতরে ঢুকে যায়, প্রোটিনগুলো সেলের ভিতরে ঢুকে যায়। ঠিক আছে, প্রোটিনগুলোর মধ্যে ল্যামিনিন, তারপরে হচ্ছে তোমার ফাইব্রোনেকটিন, কোলাজেন, এই ধরনের প্রোটিন থাকে। তারপরে ফাইনাল স্টেপ কি, ফাইনাল স্টেপ হচ্ছে এটা তারপর ইনভেট করে ভেতরের দিকে চলে আসে। ঠিক আছে, ফাইনাল স্টেপ কি, ফাইনাল স্টেপ এই কোষটা তখন এই বেজনাল মেমব্রেনটাকে ফুটো করে ভেতরের দিকে চলে আসে, এটা হচ্ছে ফাইনাল স্টেপ। এবং এটাকে যে ফুটো করলো, এটা ফুটো করার জন্য বিভিন্ন ধরনের মানে জিনিস আছে যেগুলো এটা ফুটো করতে সাহায্য করে। এর মধ্যে আছে কি, টিউমার সেল ডিরেক্ট সাইটোকাইন্স আছে এবং এর মধ্যে কেমোকাইন্স আছে। ঠিক আছে, যেমন ইনসুলিন গ্রোথ ফ্যাক্টর, এরা এই বেজনাল মেমব্রেনকে ফুটো করতে সাহায্য করে। ঠিক আছে, তারপর কোলাজেন আছে, ল্যামিনিন আছে। ঠিক আছে, এরা হচ্ছে বেজনাল মেমব্রেনটাকে ফুটো করতে সাহায্য করে। আচ্ছা, তারপরে হচ্ছে মেটাস্টেসিস। মেটাস্টেসিস জিনিসটা কি, এটা হচ্ছে ইনভেশন। ইনভেশন মানে জাস্ট একটা টিউমার আমার বেজনাল মেমব্রেনের উপরেই বড় হয়েছে, সেখান থেকে একটা কোষ জাস্ট বেজনাল মেমব্রেনটাকে ফুটো করে চলে আসবে, এটাকে বলে ইনভেশন। আর মেটাস্টেসিস বলতে বোঝায় এই ইনভেট করে এটা রক্তের মাধ্যমে অন্যান্য জায়গায় চলে যাওয়া, এটাকে বলা হয় মেটাস্টেসিস। ঠিক আছে, তাহলে মেটাস্টেসিস জিনিসটা কি, মেটাস্টেসিস ডিফাইন অ্যাজ দ্য স্প্রেড অফ টিউমার টু ফিজিক্যালি ডিসকন্টিনিউয়াস সাইড, যেখানে ফিজিক্যালি ডিসকন্টিনিউয়াস সাইডে একটা টিউমারের স্প্রেড হবে অ্যান ইভেন্ট দ্যাট আনইকুইভোক্যালি মার্কস এ টিউমার অ্যাজ ম্যালিগন্যান্ট, মানে এটাই একমাত্র ইভেন্ট যেটা ম্যালিগন্যান্ট, টিউমারটা ম্যালিগন্যান্ট কিনা সেটা বোঝায়। ঠিক আছে, তাহলে মেটাস্টেসিস কি, এটা একটা টিউমারের স্প্রেড একটা ডিসকন্টিনিউয়াস সাইডে, যেটা বোঝায় যে টিউমারটা ম্যালিগন্যান্ট কিনা। আচ্ছা, এখন এই যে মেটাস্টেসিস মানে একটা জায়গাতে ছিল বিভিন্ন ধরনের টিস্যু, সেখান থেকে মেটাস্টেসিসে অন্য জায়গায় চলে গেল, তো এটা কীভাবে যায়, এটা কি ব্লাডের মাধ্যমে যায়, লিম্ফ্যাটিক্সের মাধ্যমে যায়, নাকি ডাইরেক্টলি যায়? ঠিক আছে, তো এটা হচ্ছে টোটালি 3 ধরনের। ঠিক আছে, আমাদের বই 4 ধরনের লেখা ছিল আয়াট্রোজেনিক, এটা দরকার না। আয়াট্রোজেনিক বলতে বোঝায় মানে ডাক্তার কোনো সার্জিক্যাল অপারেশন করার সময় যদি ভুল করে কোনো টিউমার সেল অন্য জায়গায় চলে যায়, সেখানে টিউমার হয়, তাহলে সেটাকে বলা আছে আয়াট্রোজেনিক। ঠিক আছে, এটা কোনো দরকার না। তাহলে কীভাবে আমাদের একটা টিউমার মেটাস্টেসিস হয়, লিম্ফ্যাটিক সিস্টেমের মাধ্যমে যেতে পারে, হেমাটোজেনাস বা ব্লাডের মাধ্যমে যেতে পারে এবং ডাইরেক্টলি যেতে পারে। ঠিক আছে, এখন লিম্ফ্যাটিক সিস্টেমের মাধ্যমে কোন কোন টিউমারগুলো যায়, জাস্ট শুধু উদাহরণ। ঠিক আছে, লিম্ফ্যাটিক সিস্টেমের মাধ্যমে কে যায়, লিম্ফ্যাটিক সিস্টেমের মাধ্যমে যেতে পারে আমাদের কার্সিনোমা অফ দ্য ব্রেস্ট, এটা আমাদের স্প্রেড হয়। তারপরে কি, ব্রঙ্কোজেনিক কার্সিনোমা মানে আমাদের লাং কার্সিনোমা, এটা স্প্রেড হয়, এবং গ্যাস্ট্রিক কার্সিনোমা, এটা স্প্রেড হয়। ঠিক আছে, শুধু উদাহরণ করে বললেই হবে। আচ্ছা, হেমাটোজেনাস। হেমাটোজেনাসের মধ্যে 2 ধরনের আছে, একটা ভেনাস আছে, আর্টেরিয়ালও আছে। ঠিক আছে, তাহলে ভেনাস মানে আমাদের ভেনাস ব্লাডের মাধ্যমে একটা টিউমার থেকে আরেক অন্য জায়গায় টিউমার তৈরি হয়। ঠিক আছে, সেটাকে বলে হেমাটোজেনাস স্প্রেড। কী কী আছে দেখো, রেনাল সেল কার্সিনোমা, থাইরয়েড কার্সিনোমা, প্রোস্টেটিক কার্সিনোমা, কোরিও কার্সিনোমা, এগুলো। আর আর্টেরিয়ালের মাধ্যমে কী হয়, লাং ক্যান্সার, আর্টেরিয়ালের মাধ্যমে লাং ক্যান্সার। ঠিক আছে, আর সিডিং বডি ক্যাভিটি। ঠিক আছে, ডাইরেক্টলি সিডিং মানে একাই একটা জায়গা থেকে উঠে আসে অন্য জায়গায় গেছে। ঠিক আছে, সেটা কারোর হেল্প নেয়নি, এটাকে বলে ডাইরেক্টলি সিডিং। ঠিক আছে, তো এখানের মধ্যে 2টা জিনিস আছে, ডাইরেক্টলি ফিডিং টু দ্য বডি ক্যাভিটি। ঠিক আছে, তো ওটা কী গেল, একটা হচ্ছে লিম্ফ্যাটিক্সের মাধ্যমে আসলো, একটা ব্লাডের মাধ্যমে আসলো, এটা ডাইরেক্টলি আসবে, কোনো লিম্ফ্যাটিক ব্লাড না, সে অটোমেটিক একা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে আসবে। এটার উদাহরণ হচ্ছে 2টা, একটা হচ্ছে তোমার ক্রোকেনবার্গ টিউমার এবং আরেকটা হচ্ছে সিউডোমিক্সিমা পেরিটোনিয়াম। একটা ক্রোকেনবার্গ টিউমার আর একটা হচ্ছে সিউডোমিক্সিমা পেরিটোনিয়াম। ক্রোকেনবার্গ টিউমারটি কি, ক্রোকেনবার্গ টিউমারটা হচ্ছে যখন আমাদের স্টমাক ক্যান্সার বা কোলন ক্যান্সার যদি আমাদের ওভারিতে চলে যায়, বোথ ওভারিতে যায়, ওভারির ক্যান্সার করে, তাকে বলা হচ্ছে ক্রোকেনবার্গ টিউমার। ঠিক আছে, স্টমাক ক্যান্সার বা কোলন ক্যান্সার যদি ওভারিতে যায় ক্যান্সার করে, তাকে বলে ক্রোকেনবার্গ টিউমার। আর সিউডোমিক্সিমা পেরিটোনিয়াম মানে হচ্ছে আমাদের কোনো ওভারিয়ান ক্যান্সার যদি আমাদের পেরিটোনিয়াল ক্যাভিটিতে আসে, কোনো জেলাটিনাস নিওপ্লাস্টিক ম্যাস তৈরি করে, ঠিক আছে, তাকে বলা হবে সিউডোমিক্সিমা পেরিটোনিয়াম। মানে 2টা উল্টা। ঠিক আছে, আচ্ছা, এখন হোয়াট ইজ স্কিপ মেটাস্টেসিস? স্কিপ মেটাস্টেসিস বলতে কী বোঝো, হোয়াট ইজ স্কিপ মেটাস্টেসিস? স্কিপ মেটাস্টেসিস হচ্ছে ইট ইজ এ মেটাস্টেসিস বাইপাসিং দ্য লোকাল লিম্ফ নোড। ঠিক আছে, ডিউ টু ভেনাস লিম্ফ্যাটিক অ্যানাস্টোমোসিস,
মানে মনে করো এখানে আমার একটা টিউমার হচ্ছে, কারো ব্রেস্টে টিউমার আছে, তো এই ব্রেস্ট থেকে এটা আমাদের লিম্ফ ফ্লো, তাই না? এটা লিম্ফ্যাটিকের মাধ্যমে ব্লাডে এসে পড়বে, তারপর যাবে। কিন্তু কী হয়েছে, এগুলো লিম্ফ্যাটিক্সে মনে করো না এসে ডাইরেক্ট ব্লাডে চলে আসবে, মানে কোনো একটা লোকাল লিম্ফ নোডকে সে বাইপাস করছে, স্কিপ করছে। এখান থেকে তার আসার কথা, এখান থেকে তার এই লিম্ফ নোডের ভিতর দিয়ে আমাদের ব্লাডে আসে, তারপর অন্য জায়গায় যাওয়ার কথা, কিন্তু কি ডাইরেক্ট এখানে আসছে, এই লিম্ফ নোডটা সে ইউজ করেনি, লিম্ফ নোডটাকে সে স্কিপ করছে। এটাকে বলা হচ্ছে স্কিপ মেটাস্টাসিস। মেটাস্টাসিস হয়েছে লিম্ফ নোডকে স্কিপ করে, একটা লোকাল লিম্ফ নোডকে স্কিপ করে মেটাস্টাসিস, তাকে বলা হচ্ছে স্কিপ মেটাস্টাসিস। ঠিক আছে, এটা কেন হয়? এটা হচ্ছে ভেনাস লিম্ফ্যাটিক অ্যানাস্টোমোসিস। যদি কোনো লিম্ফ্যাটিক্সের সঙ্গে কোনো ভেনাসের অ্যানাস্টোমোসিস হয়, সেক্ষেত্রে এটা হয়। ঠিক আছে, আর সেন্টিনেল লিম্ফ নোডকে, সেন্টিনেল লিম্ফ নোডটা হচ্ছে এটা একটা ফার্স্ট রিজিওনাল লিম্ফ্যাটিক বেসিন। ঠিক আছে, যেটা রিসিভ করবে কি লিম্ফ ফ্লো ফ্রম দ্য প্রাইমারি টিউমার। মানে মনে করো কারো হাতে এখানে একটা টিউমার হয়েছে, কারো হাতে, এটা একটা হাত, একটা হাতের আঙুল, এখানে একটা টিউমার হয়েছে। এই টিউমারের প্রথম যে লিম্ফ নোড, যেটা এই টিউমারের লিম্ফ ফ্লোটা গ্রহণ করবে, তাকে বলা হয় সেন্টিনেল লিম্ফ নোড। ঠিক আছে, কোনো একটা জায়গায় যদি কারো টিউমার হয়, সেটার থেকে প্রথম যে লিম্ফ নোড, যেটা এই টিউমারটার লিম্ফ ফ্লোটা গ্রহণ করবে, সেটাকে বলা হচ্ছে সেন্টিনেল লিম্ফ নোড। কারণ ওই সিউডোম এক্সামা পেরিটোনাইকি, এগুলো তুমি আগে বলছি। এখন আসলে এই মেটাস্ট্যাসিসের কীভাবে হয়, ঠিক আছে, মেটাস্ট্যাসিস কীভাবে ছড়ায়, এই চিত্রটা সবসময় মনে রাখবা। এই চিত্র মেটাস্ট্যাসিসের পাথওয়ে, এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে আমি যেভাবে বলবো সেভাবে শুরু করবো, ঠিক আছে? মেটাস্ট্যাসিসের পাথওয়ে, এগুলো দরকার নেই, কোনো দরকার নেই। প্রথমে বলবো যে একটা প্রাইমারি টিউমার ছিল, সেখান থেকে কী তৈরি হলো, একটা মেটাস্ট্যাটিক সাবক্লন নামে একটা সেল তৈরি হলো। ঠিক আছে, তাহলে এখানে একটা প্রাইমারি টিউমার ছিল, সেখান থেকে একটা মেটাস্ট্যাটিক সাবক্লন, একটা কোষ তৈরি হলো, যেটাকে বলা মেটাস্ট্যাটিক সাবক্লন। এভাবেই বলবো, একটা প্রাইমারি টিউমার ছিল একটা জায়গায়, অনেকগুলো কোষ, সেখান থেকে একটা কোষ তৈরি হলো কি মেটাস্ট্যাটিক সাবক্লন। এই কোষটা কী করলো, এটা অ্যাডিশন অ্যান্ড ইনভেশন দ্য বেসডেন মেমব্রেন। এই কোষটা কী করলো, এই বেসডেন মেমব্রেনের সঙ্গে যুক্ত হলো এবং ইনভেশন, এবং এটাকে ফুটো করে ভিতরে চলে আসলো। ঠিক আছে, তারপর প্যাসেজ থ্রু দ্য এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স, এবং এটা কি এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স দিয়ে পাস করে চলে আসলো ভিতরের দিকে। তারপর কী হলো, ইন্ট্রাভ্যাসেশন মানে সে ভেসেলের ভিতরে ঢুকলো, একে বলে ইন্ট্রাভ্যাসেশন। ঠিক আছে, সে ভেসেলটাকে, এটা ব্লাড ভেসেলসকে ফুটা করে ব্লাড ভেসেলসের ভিতরে ঢুকে কী হলো, সে লিম্ফয়েড সেলের সঙ্গে যুক্ত হয়ে তৈরি করলো হচ্ছে টিউমার সেল অ্যাম্বুলাস। এটা একটা লিম্ফয়েড সেল, এর সঙ্গে যুক্ত হয়ে তৈরি করলো কি টিউমার সেল অ্যাম্বুলাস তৈরি করলো। ঠিক আছে, সেই অ্যাম্বুলাসটা কী হলো, এটা একটা বেসমেন্ট মেমব্রেনের সঙ্গে এসে আবার যুক্ত হলো, ওই ভিতরে বেসমেন্ট মেমব্রেন যেটাতে, তার সঙ্গে আছে অ্যাটাচমেন্ট হলো। ঠিক আছে, তারপর কি এক্সট্রাভ্যাসেশন, মানে ব্লাড ভেসেলস ফুটো করে আবার বের হয়ে চলে আসে। ইন্টারভ্যাসেশন মানে ব্লাড ভেসেলসের ভেতরে ঢোকা, এক্সট্রাভ্যাসেশন মানে ব্লাড ভেসেলস থেকে বের হয়ে আসে। ঠিক আছে, তারপরে মেটাস্ট্যাটিক ডিপোজিট, তারপর সেখানে এসে সে অনেকগুলো কোষ তৈরি করলে সেখানে এনজিওজেনেসিস মানে হচ্ছে তোমার আর্টারি তৈরি হওয়া। ঠিক আছে, ব্লাড ভেসেলস তৈরি হওয়া, হয় এবং তারপরে গ্রোথ হয়। ঠিক আছে, এইভাবে বললেই হবে। টিউমার এনজিওজেনেসিসটা কি, টিউমার স্টিমুলেট দ্য গ্রোথ অফ দ্য হোস্ট ব্লাড ভেসেলস। টিউমার ব্লাড ভেসেলসের গ্রোথে স্টিমুলেট করে, এর ফলে কী হয়, এনজিওজেনেসিস হয়। এবং ওই টিউমারের ওই জায়গাটাতে টিউমার সেল বাঁচতে গেলে তো খাবারের দরকার, তাই না? তো খাবার ওখানে যাবে কিসের মাধ্যমে, রক্তের মাধ্যমে, তো অবশ্যই সেখানে ব্লাড ভেসেলস তৈরি হতে হবে। এটাকে বলা হচ্ছে টিউমার এনজিওজেনেসিস। ঠিক আছে, এর জন্য নিউট্রিয়েন্ট সাপ্লাইটা ওখানে যাইতে পারে। আচ্ছা, টিউমার ইমিউনিটি কি, আমাদের বডি টিউমারের বিরুদ্ধে কী রেসপন্স তৈরি করতেছে, এটাকে বলা হচ্ছে টিউমার ইমিউনিটি। এটা দুই ধরনের, একটা সেল মিডিয়েটেড ইমিউনিটি, একটা হচ্ছে হিউম্যারাল ইমিউনিটি। সেল মিডিয়েটেড ইমিউনিটির মধ্যে কী কী সেল আছে, এই CD8+ যেটা, এটাকে বলা হয় সাইটোটক্সিক টি সেল। তারপরে NK সেল, ন্যাচারাল কিলার সেল, ম্যাক্রোফেজ, এটা হচ্ছে সেল মিডিয়েটেড ইমিউনিটি দেয়। আর হিউম্যারাল ইমিউনিটি কে দেয়, হিউম্যারাল ইমিউনিটি দেয় হচ্ছে আমাদের বি সেল। বি সেল বলে অ্যান্টিবডি মিডিয়েটেড, এটা হলো অ্যান্টিবডি মিডিয়েটেড ইমিউনিটি দেয়। ঠিক আছে,
আসো কার্সিনোজেন। কার্সিনোজেন জিনিসটা কি? কার্সিনোজেন হচ্ছে কিছু এজেন্ট দ্বারা টিউমার তৈরি করে, ঠিক আছে, এগুলো কার্সিনোজেন। কার্সিনোজেন্স আর দ্য এজেন্ট দ্যাট কজেস জেনেটিক ড্যামেজ অ্যান্ড ইনডিউস নিওপ্লাস্টিক ট্রান্সফরমেশন অফ এ সেল, ঠিক আছে। কার্সিনোজেন্স কি? কার্সিনোজেন্স আর দ্য এজেন্ট যেটা কী করে, জেনেটিক ড্যামেজ করে এবং নিওপ্লাস্টিক ট্রান্সফরমেশনে সাহায্য করে। কারণ কার্সিনোজেন কয় ধরনের আছে? 3 ধরনের কার্সিনোজেন আছে। একটা কেমিক্যাল কার্সিনোজেন, রেডিয়েশনাল কার্সিনোজেন্স অ্যান্ড মাইক্রোবিয়াল কার্সিনোজেন, ঠিক আছে। কেমিক্যাল কার্সিনোজেন্স 2 ধরনের, একটা ডাইরেক্ট অ্যাক্টিং, একটা ইনডাইরেক্ট অ্যাক্টিং। ডাইরেক্ট অ্যাক্টিংগুলোর মধ্যে আমি এগুলো নাম মনে রাখছিলাম সহজ দেখি, চাইলে ভিতরে যে কোনো মুখস্থ করতে পারো। বিউসালফান, মেলফেলান, নাইট্রোসোডিয়া, ইপোক্সাইড, এগুলো হচ্ছে ডাইরেক্ট অ্যাক্টিং। আর ইনডাইরেক্ট অ্যাক্টিংয়ের মধ্যে আছে স্মোকিং, বেনজিন, অ্যাজোডাই, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার আর্সেনাইল কম্পাউন্ড, নিকেল, লেড, কোবাল্ট, ক্রোমিয়াম, এগুলো। রেডিয়েশনের মধ্যে আয়নাইজিং রেডিয়েশন আর নন আয়নাইজিং। আয়নাইজিংয়ের মধ্যে এক্স রে, গামা রে। নন আয়নাইজিংয়ের মধ্যে ইউভিএ, ইউভিবি, ইউভিসি, এগুলো। এবারে আছে হচ্ছে কি মাইক্রোবিয়াল এজেন্ট। এটা খুবই ইম্পর্টেন্ট, মাইক্রোবিয়াল এজেন্টটা খুবই ইম্পর্টেন্ট। মাইক্রোবিয়াল এজেন্টের আরেকটা ক্লাসিফিকেশনে দেওয়া আছে, এটা মাইক্রোবিয়াল এজেন্ট, ঠিক আছে, ওটাই। তাহলে মাইক্রোবিয়াল এজেন্টের মধ্যে কী আছে? আমাদের অনকোজেনিক কিছু ভাইরাস আছে। ভাইরাসের মধ্যে কী আছে? ডিএনএ ভাইরাস আছে, আরএনএ ভাইরাস আছে। ডিএনএ ভাইরাসের মধ্যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, এপস্টেইন বার ভাইরাস, হেপাটাইটিস বি ভাইরাস, হার্পিস সিমপ্লেক্স ভাইরাস বা হিউম্যান হার্পিস ভাইরাস, ঠিক আছে, এগুলো আছে। আর আরএনএ ভাইরাসের মধ্যে হেপাটাইটিস সি ভাইরাস। এবং কিছু ব্যাকটেরিয়া আছে। ব্যাকটেরিয়ার মধ্যে কী আছে? হেলিকোব্যাক্টর আর ক্যাম্পাইলোব্যাক্টর, এই দুটো ভেক্টর আছে, হেলিকোব্যাক্টর অ্যান্ড ক্যাম্পাইলোব্যাক্টর। ফাঙ্গাসের মধ্যে আছে হচ্ছে অ্যাসপারজিলাস ফ্লেভাস। ফাঙ্গাসের মধ্যে আছে অ্যাসপারজিলাস ফ্লেভাস। আর হচ্ছে প্যারাসাইটের মধ্যে হচ্ছে সিস্টোসোমা হেমাটোবিয়াম। একটা একটা করে নাম বললেই হবে। অ্যাসপারজিলাস ফ্লেভাস আর সিস্টোসোমা, যাচ্ছি, সিস্টোসোমা হেমাটোবিয়াম, সিস্টোসোমা হেমাটোবিয়াম, অ্যাসপারজিলাস ফ্লেভাস আর সিস্টোসোমা হেমাটোবিয়াম, ঠিক আছে। কেমিক্যাল কার্সিনোজেন। ইয়ে নেই, ওই ওর নেট বন্ধ এখন। অফিস খোলেনি, অনেকবার মেসেজ দিলাম। কেমিক্যাল কার্সিনোজেনগুলো কীভাবে কাজ করে শুধু এই চক্রগুলোতেই হবে, ঠিক আছে। কী হবে? এই কেমিক্যাল কার্সিনোজেনগুলো আমার বডিতে ঢুকবে, তবে কী হবে? সেটা ইলেকট্রোফোরিক ইন্টারমিডিয়েট তৈরি করবে। একটা তৈরি করে কী করবে? মানে এই কেমিক্যাল কার্সিনোজেনসগুলো এসে তারা একটা ইন্টারমিডিয়েট পদার্থ তৈরি করবে। তারপর কী করবে? সেটা ডিএনএর সঙ্গে বাইন্ড করবে। করে কী করবে? ডিএনএটা লেশন করবে। লেশন করে সেখানে সেলের ভিতরে পলিফারেশন হবে, অল্টারনেট ডিফারেন্সিয়েশন, ঠিক আছে। তারপর সেখানে মেটাস্ট্যাটিক সাবইউনিট তৈরি হবে, তারপর কী হবে? হ্যাঁ লাগাবো। কি জানি ওটা কই দিয়ে গেছে, সবগুলো ফুটা করে নিতে একটা করে মাঝখানে মাঝখানে, হ্যাঁ রং করার আগে করা লাগলো। molecular basis of carcinogenesis, molecular basis of carcinogenesis আরেকটা আছে, যে কার্সিনোজেনেসিসের যে টিউমার তৈরি হবে এর মলিকুলার বেসিসটা কি? এর মলিকুলার বেসিস হচ্ছে প্রথমে কী হবে? নন লিথাল জেনেটিক ড্যামেজ, মানে কি জেনেটিক ড্যামেজ হবে কিন্তু যেটা লিথাল না, কোষটা মারা যাবে না কিন্তু তার একটা জেনেটিক ড্যামেজ হবে, ঠিক আছে। তারপর ক্লোনাল এক্সপেনশন হবে, তারপর কী হবে? ক্লোনাল এক্সপেনশন হবে, মানে ওই যে কোষটা মারা গেল কিন্তু মানে কোষটা জেনেটিক ড্যামেজ হলো কিন্তু কোষটা মারা যায়নি, সেটা কী হবে? ক্লোনাল এক্সপেনশন, সেটা অনেক ক্লোন তৈরি হবে, ঠিক আছে, ক্লোনাল এক্সপেনশন হবে। তারপরে কী হবে? এক্সেসিভ গ্রোথ হবে এবং এই কোষগুলো অনেক বড় বড় তৈরি হবে, ঠিক আছে, অনেক বড় বড় তৈরি এক্সেসিভ গ্রোথ হবে। তারপরে সাস্টেন এনজিওজেনেসিস, এদের ভিতরে ব্লাড ভেসেলস তৈরি হবে, ঠিক আছে। তারপরে লোকাল ইনভেশনস, তারা একটা বেসলাইন মেমব্রেনটাকে ফুটো করে ভিতরে চলে যাবে, ঠিক আছে, এবং সেখানে ডিস্টেন্স মেটাস্টেসিস, এবং সেখান থেকে ব্লাডে যাবে, ব্লাড থেকে অন্য জায়গায় চলে যাবে।
এটাকে বলা হচ্ছে মলিকুলার বেসিস অফ কার্সিনোজেনেসিস। কী হবে? নন লিথাল জেনেটিক ড্যামেজ হবে, ঠিক আছে? মানে কোষটার জেনেটিক ড্যামেজ হবে কিন্তু কোষটা মারা যায় না, তো সেখানে কি সেটা অনেক বেশি পরিমাণ তৈরি হবে, ঠিক আছে? মানে ক্লোন তৈরি হবে, অনেকগুলো কপি তৈরি হবে, তবে কি সেগুলো অনেক বড় বড় সেল তৈরি হবে। তারপরে কী হবে? সাস্টেন ইন্ডিজেন্স, তাদের মধ্যে ব্লাড সাপ্লাই চলে আসবে। তারপরে কী হবে? লোকাল ইনভেশন, সেটা বেসিক মেমনকে অতিক্রম করে আমাদের কোষের বডির ভিতরে ঢুকবে, ঢুকে তারপরে মেটাস্টেসিসে চলে যাবে।